আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নিয়তির এমনই খেলা, একই ঘটনা বারবার শুধু ব্যক্তিগত জীবনে, জাতীয় জীবনে ফিরে আসে। ইতিহাস আমাদেরকে বারবার একই শিক্ষা দেয়। কিন্তু দুর্ভাগ্য যে আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না। আমাদের জাতীয় জীবনে বেশ কয়েকটি ঘটনা, সেই ৭৫-এর ১৫ই আগস্ট থেকে আজ অবধি প্রায় প্রতিটি রাজনৈতিক ঘটনাই দেখার সুযোগ হয়েছে, পড়ার সুযোগ হয়েছে এবং এই রাজনৈতিক ঘটনাগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত অথবা লাভবান হওয়ার সুযোগ হয়েছে। তো আমি এই কারণে হলো কি যে কেন জানি অন্য সবার মতো আমি আচরণ করতে পারি না। আমি যেমন ধরুন আপনারা অনেকে আমাকে চিনতে শুরু করেছেন সেই ২০০৮ সন থেকে, যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলাম। এর আগে আমি ছিলাম একজন অখ্যাত ব্যক্তি, ব্যবসা-বাণিজ্য করতাম। শুধুমাত্র ব্যবসায়িক সেক্টরে যারা ছিলেন তারা চিনতেন একজন তরুণ সফল ব্যবসায়ী হিসেবে, কিন্তু আপনারা চিনতেন না। কিন্তু ২০০৯ সন থেকেই আমি এই যে আমার যে অতীত অভিজ্ঞতা, পড়াশোনা যা কিছু আছে, যা কিছু দেখেছি, ওগুলোর আলোকে যে কথাগুলো বলেছি, যখন কোনো কথা বলেছি, সেটি কখনো ১ মাস, কখনো ১ বছর, কখনো ১০ বছরের অ্যাডভান্স চিন্তাভাবনা ছিল। এই কারণে সমাজ আমাকে কখনোই রাতারাতি গ্রহণ করতে পারেনি। আবার যখন গ্রহণ করেছে, তখন আসলে আমাদের করার কিছুই ছিল না। যেমন ধরুন, আমি এই আ সরকার যখন দায়িত্ব নেয়নি, তার আগেই আমি বুঝে ফেললাম যে এই সরকার যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং যেভাবে এগোচ্ছে, এখানে নির্ঘাত তাদের ভুল হবে। অর্থাৎ এই যে জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক নেতা রয়েছেন, তারা যে ক্যান্টনমেন্টে গেলেন জেনারেল ওয়াকারুজ্জামানের আহ্বানে, আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা রং সিদ্ধান্ত। আল্টিমেটলি যখন গেছেন তখন শেখ হাসিনার আর বাংলাদেশে থাকার কোনো সুযোগ ছিল না। দায়-দায়িত্ব সেনাবাহিনীর হাতে। যদি সেনাবাহিনী এটিকে আরও ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা নিজেদের নিয়ন্ত্রণে রাখতেন এবং একটি পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে এখন যারা আছেন তারাই রাষ্ট্র ক্ষমতা নিতেন, আজকের এই সাংগঠনিক, সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যাগুলো তৈরি হতো না। তো এই কর্মকাণ্ডগুলো যারা করেছেন, তাদেরকে সরাসরি আঘাত না করে আমি সেই আগস্ট মাসের ৭ তারিখে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং এটা নিয়ে অনেকে বিক্ষুব্ধ হয়েছেন। যারা এই আন্দোলনের পক্ষে দীর্ঘদিন কাজ করেছেন এবং এই আন্দোলনের সফলতায় যারা ছিলেন উদ্বেলিত, তারা মুহূর্তের মধ্যেই আমার শত্রুতে পরিণত হয়ে গেলেন। যারা আমাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন সেই ২০০৯ সন থেকে, তারা রাতারাতি আমাকে খারাপ মানুষ মনে করার চেষ্টা করলেন। আমাকে কেন্দ্র করে গালাগাল, ভিডিও বানানো, গোলাম ময়লা রনি, তারপরে শেষে আরও অনেক কিছু। কিন্তু দেখুন যে আমি সেই আগস্ট মাসের ১৫ তারিখ থেকে যে কথাগুলো বলছি, এখনকার বাস্তবতায় ঠিক সেই কথাগুলো ঘটে যাচ্ছে। এবং দেখেন এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি বললাম যে আগামীতে যে সমস্যাটা আসছে সেই সমস্যার ১ম বলি হবে জামাত। এখন ১ম বলি, দেখেন জামাত কীভাবে হয়ে গেছে। জামাতের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের কখনোই সম্পর্ক ছিল না, নেই। ইটস এ পলিটিক্যাল অর্গানাইজেশন। জামাত কখনোই হরকাতুল জিহাদ মানে হুজি, হিজবুত তাহরির কিংবা জেএমবি, এদের সাথে জামাতের কখনোই বন্ধুত্ব ছিল না এবং জামাত যেভাবে চলে নেই। কিন্তু এখন দেখেন পুরো ঘটনায় যা কিছু আছে জামাতের নাম এগুলোর সাথে চলে আসছে এবং যে আমেরিকা, যে ভারত তাদের ব্যাপারে নমনীয় ছিল, এখন তারা উল্টো হয়ে গেছে। ১। ২ নম্বর হলো জামাতের আমির ১ম কয়েকদিন খুব চরমোনাই, তারপর শেষে হেফাজত, ইসলামী আন্দোলন থেকে শুরু করে অনেকের সঙ্গে বৈঠক করেছেন একটা ঐক্য করার জন্য। কিন্তু আজকের বাস্তবতা যদি দেখেন যে জামাত একা হয়ে গেছে। বিএনপি তাদের সঙ্গে নেই, কোনো ইসলামী সংগঠন তাদের সঙ্গে নেই। আর জামাতকে যারা বিশ্বাস করেছিলেন, নির্ভর করেছিলেন, শক্তির প্রতীক মনে করেছিলেন ক্যান্টনমেন্ট এবং
ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সেই মোহটা কেটে গেছে। ইতিমধ্যে তারা যে শত্রুতার মুখোমুখি হয়েছে, ইসলামী সংগঠনগুলো আছে তাদের সাথে, ছাত্রদলের সাথে, বিএনপির সাথে, এই ত্রিমুখী তাপ এবং চাপ তারা সহ্য করে কতটুকু এগোতে পারে এবং কতটুকু বাধাপ্রাপ্ত হয়, এটাই হবে তাদের প্রথম পরীক্ষা। এখানে পাশ করার কোনো সম্ভাবনা নেই। এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম, যেটা এখন ধরেন অনলি 5% দেখা যাচ্ছে, বাকি 95% এগুলো ঘটবে। এই কথাগুলো আমি বলেছিলাম আগে, মানে আগস্ট মাসের 7 তারিখে। এরপরে বলেছিলাম যে পরবর্তী টার্গেট বিএনপি, জামাতের পরে টার্গেট বিএনপি, বিএনপি বিপদে পড়বে। দেখুন, এখন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একই কথা বলছে এবং তারা কোনো অবস্থাতেই সরকারকে এখন আর সময় দিতে চাচ্ছে না, বিশ্বাস করতে পারছে না, এবং সরকারের কর্মকাণ্ডে তারা সন্দিহান হয়ে পড়ছে। এটা হলো আমার দ্বিতীয় প্রেডিকশন, যেটি আমি আগস্ট মাসের 15 তারিখের পর থেকে বলা শুরু করেছি। এরপরে সেটি হলো যে এখন এই সরকারের ব্যর্থতা এবং রাজনৈতিক দলের যে অনৈক্য, যেটি ঐক্য হতে পারত, যেভাবে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, এরশাদকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, তদ্রূপ আওয়ামী লীগকে বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের একটা, মানে যাকে বলা হয়, রূপরেখা হতে পারত। এবং সেই রূপরেখা হলে যদি ডিসেম্বর মাসে নির্বাচন হতো, ইউনূস সরকারের জন্য কিছুই হতো না, কোনো সমস্যা হতো না। কিন্তু সেটা তারা না করে যখন নিজেদের মতো করে তারা এগিয়েছে, বা অন্যের যে পরিকল্পনা অনুযায়ী অন্যের ফাঁদে পা দিয়েছে, অমনই পুরো পরিস্থিতি তাদের প্রতিকূলে চলে গেছে। তখন আমি বলেছিলাম যে এই পরিবেশ এবং পরিস্থিতি আওয়ামী লীগের জন্য রাজনীতি করার একটা সুযোগ করে দেবে, এবং ঘটনা তাই ঘটছে। এখন দেখুন, এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পক্ষে মানুষ কথা বলবে, জাতীয় পার্টির অফিস কেন পোড়ানো হলো, এটা আওয়ামী লীগের কট্টর যারা বিরোধী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা অন্ধ ভক্ত, তারাও বলতে পরিস্থিতির কারণে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগের, বিএনপির, মানে যাকে বলা হয় জাতীয় পার্টির অফিস পোড়ানোটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এবং এখন সবাই রাজনৈতিক দল নিষিদ্ধ করা, ছাত্রলীগ নিষিদ্ধ করা, এই বিষয়গুলো নিয়ে কেউ আর এগোতে পারছে না। তো দেখেন কিভাবে যারা এই পলিটিক্সের অ্যানালাইজ করেন, তারা বুঝতে পারবেন যে এই পরিস্থিতিগুলো কিভাবে ঘটছে। গতকাল যে ঘটনাগুলো ঘটেছে, এটা আজকে আপনি ঘটাতে পারবেন না, কিংবা 1 সপ্তাহ আগে যেটা সম্ভব ছিল সেটা আপনি 1 সপ্তাহ পরে কখনো পারবেন না। এখন এমন একটা অবস্থায় এসে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা রয়েছেন তারা, এবং পর্দার আড়ালে যারা এটা নিয়ে খেলেছেন, সেটা আমেরিকা হোক, হোক বা চায়না হোক, সবাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে কেউ কাউকে এই মুহূর্তে সাহায্য করতে পারছেন না। একটার সঙ্গে আর একটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে মিলিটারির সঙ্গে জুডিশিয়ারির সঙ্গে সিভিল সার্ভিসের সঙ্গে পলিটিশিয়ানদের, সব মিলিয়ে যাকে বলা হয়, সব জায়গাতে একটা পাওয়ার হাউস আছে। কিন্তু এই পাওয়ার হাউসগুলো, মানে আপনি যদি জেনারেটরের সাথে তুলনা করেন, এটা মানে প্রতিক্রিয়া হচ্ছে, ক্রস কানেকশন হচ্ছে, কিংবা এটি যাকে বলা হয় উল্টো ফল দিচ্ছে। এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না। ফলে ব্যাংকিং যে সমস্যাগুলো ছিল, আমরা প্রথম 15 দিন খুব হ্যাপি হয়েছিলাম যে ব্যাংক ব্যবস্থাতে একটা শৃঙ্খলা ফিরে আসবে, যেহেতু সবাই এখানে অর্থনীতিবিদ। এখন দেখা গেল যে প্রায় সবাই ধৈর্য হারিয়ে ফেলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ উপদেষ্টা বলেন, এরা কিন্তু এখন আর কেউ মিডিয়ার সামনে আসছেন না, কিংবা ডিফ্যাক্টো অর্থমন্ত্রী দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কেউ কিন্তু সামনে আসছেন না। তারপর যেভাবে সংস্কার নিয়ে কথা হচ্ছিল এবং সংস্কারের পক্ষে যেভাবে জনমত ছিল, এখন মানে ডিমের মূল্য বৃদ্ধির কাছে, শাকের মূল্য বৃদ্ধির কাছে সমস্ত সংস্কার শেষ হয়ে গেছে। লোকজন বলছে ওই আগের সেই কবিতার মতো, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো।
এখন এইরকম কথাবার্তা হচ্ছে, সবাই মুখ ফুটে যার যার মতো কথাগুলো বলে যাচ্ছে, যেটা ১ সপ্তাহ আগেও কিন্তু আমরা কল্পনা করতে পারছিলাম না। তো এরই মধ্যে যে আশ্চর্য একটি ঘটনা, সেটি হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, যিনি কিনা সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা টেলিভিশনের সঙ্গে। এখন প্রথমত এই টেলিভিশনের সঙ্গে এই সাক্ষাৎকারটি যে প্রচারিত হলো, ইটস এ ব্যাড সিগন্যাল। ব্যাড সিগন্যাল মিনস যে আওয়ামী লীগকে একটা ওয়াক ওভার দেওয়া হলো, এবং এই ওয়াক ওভার একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি যাকে বলা হয় গ্রিন সিগন্যাল দেওয়া না হতো, এই সাক্ষাৎকারটি এইভাবে ভাইরাল হতো না। দিস ইজ এ ব্যাড সিগন্যাল ফর দ্য প্রেজেন্ট রেজিম। দ্বিতীয়ত, তিনি সেখানে যে কথা বলেছেন, প্রশ্ন এবং কথা, এটা ম্যাটিকুলার ছিল। মানে যে প্রশ্ন করা হবে তিনিও প্রশ্নকর্তা হিসেবে প্রস্তুতি নিয়েছেন, এবং যিনি উত্তর দেবেন তিনিও প্রশ্নগুলো আগে থেকে জানতেন এবং ধীর স্থিরভাবে উত্তর দিয়েছেন। চমৎকারভাবে ডক্টর হাসান মাহমুদ উত্তর দিয়েছেন, এবং ওনার গত ১৫ বছরের যে রাজনীতি এবং সেখানকার যে ভাষা, সেই ভাষাগুলো ছিল বিরক্তিকর, যথেষ্ট আক্রমণাত্মক, এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে যে কয়জন মানুষের কারণে, তাদের মধ্যে এই ডক্টর হাসান মাহমুদ, তারপর ওই যে খাদ্যমন্ত্রী ছিল কামরুল সাহেব, এদের এই উল্টাপাল্টা কথাবার্তার কারণে কিন্তু সমস্যাগুলো বেশি হয়েছে। তো সেই হাসান মাহমুদ সাহেব এখন বিএনপির সঙ্গে ঐক্য করতে চান। তিনি